তিনি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক খেলোয়াড়। কয়েক মাস আগেই এই দাবি করেছিলেন বাংলাদেশের বিদায়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বিদায় বেলাতেও তিনি প্রমাণ করার চেষ্টা করলেন তিনি সত্যিই আন্তর্জাতিক খেলোয়াড়। বিএনপি সরকারের সাথে প্রধান বিরোধী দল জামাতের নীরবে নিভৃতে জামাত এনসিপির বিরাট ঘটনা ঘটে গেছে, কিন্তু এটা নিয়ে মিডিয়া তেমন হাইলাইট করছে না এবং তেমন কোনো আলোচনা নেই। আসলে ঘটনা অনেক এক প্রকার অঘটনই ঘটে গেছে, যার প্রভাবে অতি শীঘ্রই বাংলাদেশে অকল্পনীয় কিছু আপনারা দেখতে পারেন। এরকম একটা নেগোসিয়েশনের আভাস আমরা দেখতে পাচ্ছি, যার কারণে বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হচ্ছে যে আমরা জুলাই সনদ মানি না, আমরা এটা করি না, ওটা করি না, রাষ্ট্রপতি সুপ্পুকে সরানো যাবে না, ইত্যাদি ইত্যাদি। দেখেছেন আপনারা সব। এইটার ব্যাপারে আপনাদের কোনো প্রস্তুতি আছে কিনা? যদি এরকম হয় তখন জামাত আমির এই ব্যাপারে কোরআনের ওই আয়াতটা শুনিয়ে দিলেন আর কি, যে ওয়া মাকারুল্লাহ। সব ঠিক আছে, কিন্তু আসলে সবশেষে কিন্তু রঙ্গমঞ্চে অভিনয় করতে হয় মানুষকেই, এইটুকু মাথায় রাখতে হবে। সব আল্লাহ করে, কিন্তু রঙ্গমঞ্চে অভিনয়, ছাপারার ভোগান্তি, এটা মানুষকেই করতে হয়। আমি বিএনপির জন্য একটা বিপদ, ভয়াবহতম একটা বিপদ আছে, যদিও তারা ফুরফুরে মেজাজে আছে, কিন্তু তাদের জন্য একটা ভয়াবহ বিপদ আছে, সেটা আমি শেষে বলবো। আমরা কথায় কথায় বলি যে সব মানুষ এক না, যেমন হাতের 5 আঙ্গুল এক না বলি তো, কিন্তু আসলে দেখেন এই যে হাতের 5 আঙ্গুল এক না, এই আঙ্গুলটা বাদ দেই, বাকি আঙ্গুলটা দেখেন এক না, ছোট বড়, কিন্তু এই দেখেন আবার এক। দেখছেন এক হয়ে গেছে না? একদম এক হয়ে গেছে। আবার দেখেন এক না, আবার দেখেন এক হয়ে গেছে। এখন দেখেন এই যে মুখটা বন্ধ করলাম, ভিতরে কিন্তু এক, কিন্তু বাইরে যখন আসে এক না। ঠিক এই রাজনীতিটাও হয়ে গেছে এরকম। গত 18 মাস আমরা যা কিছু দেখে আসছি যে না এর সাথে এর মিল নাই, এর সাথে এর মিল নাই, অনেক গরমিল দেখছি, আসলে ওরা ভিতরে ভিতরে এক ছিল। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক। তারই সাথে ভিডিওর শুরুতেই ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, মূলত সেগুলো ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো দর্শক আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের এই ভিডিওর মূল বিস্তারিত বিষয়। দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমার মনোযোগ সহকারে দেখে আসি। বিএনপি সরকারের সাথে প্রধান বিরোধী দল জামাতের নীরবে নিভৃতে জামাত এনসিপির বিরাট ঘটনা ঘটে গেছে, কিন্তু এটা নিয়ে মিডিয়া তেমন হাইলাইট করছে না এবং তেমন কোনো আলোচনা নেই। আসলে ঘটনা অনেক এক প্রকার অঘটনই ঘটে গেছে, যার প্রভাবে অতি শীঘ্রই বাংলাদেশে অকল্পনীয় কিছু আপনারা দেখতে পারেন। আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক, যেভাবেই হোক, ইঞ্জিনিয়ারিং করে হোক, তার ইউনুসের মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে তারা ইউনুস তার কিংস পার্টি বিএনপি ক্ষমতায় দিয়েছে, হোয়াটএভার, যেহেতু ক্ষমতা এসে গেছে এখন দেশটা সুন্দরভাবে চালাক, মানুষ মুক্তি পাক, মানুষ স্বাধীনতা ভোগ করুক, অর্থনৈতিক উন্নয়ন হোক, বেকারত্ব দূর হোক, কর্মসংস্থান সৃষ্টি হোক। আমরা চাই এটাই, কারণ সবার আগে মানুষের বেঁচে থাকা, ভালো থাকা, সুচিকিৎসা পাওয়া। এখন এটা যদি কোনো ফেসিবাদী সরকার করে তারপরও মন্দের ভালো, অতএব এইটা করুক, এতে বিএনপি জামাত একত্রে কাজ করুক। আমরা এটাই চাই, স্থিতিশীলতা আসুক, দেশের মানুষের মধ্যে কোনো শঙ্কা না থাকুক। দেখেন এই যে মানুষ অলরেডি ভয় পাচ্ছে, হাজার হাজার লোক আমাদেরকে বলছে ভাই বাড়ি কি ঘুমাবো নাকি, আবার বলছে যে দেশে কি থাকতে পারবো কি পারবো না, আবার আমাকে বলছেন ভাই দেশে আছেন এখনো। দেখেন সংখ্যাটা কি, দেশে আছেন এখনো। এর মানে ভেবেছিল যে বিএনপি ক্ষমতা এসেছে, সে আগের মতো ফেসিবাদ বিরোধী দলের লোকজন যারা বিএনপি সমালোচক তারা থাকতে পারবে না, তুমি লন্ডনে চলে যাও, অলরেডি মনে হয় গেছে, এটা ভেবেছিল অনেক। তো এই যে সংখ্যা, এটা দূর করুক, সবার জন্য একটা সেফ বাংলাদেশ হোক, ইউনুসের আমলে যেরকম সবাই স্বাধীনতা উপভোগ করতো এরকম হোক, সেটা প্রত্যাশা করি। কিন্তু ঘটনা কিন্তু উল্টো দিকে যাচ্ছে, বাতাস উল্টো দিকে বইছে। যে সুবাতাস বইতে শুরু করেছিল সেই সুবাতাস অন্যদিকে মোড় নিচ্ছে। তো দর্শক, বিশেষ করে বিএনপি শপথ গ্রহণের দিনেই একটা আকাম ঘটিয়ে দিয়েছে। এই আকামের ফল রাজনীতিতে দীর্ঘমেয়াদী। এখন এই আকাম নিয়ে যদি মিডিয়াগুলো আগেই বিএনপি দখল করেছিল, যদি মিডিয়াগুলো স্বাধীন থাকতো, মিডিয়াগুলো যদি বিএনপির দালাল না হতো, তাহলে এতদিনে হাউকাউ লেগে যেত বাংলাদেশ। কি যেমন ইউনূস সরকারের সব এখন বিএনপি সরকারে, ইউনূস সরকারের মন্ত্রী বিএনপি সরকারের মন্ত্রী, ইউনূস সরকারের ড্রাইভার বিএনপি সরকারের ড্রাইভার, ইউনূস সরকারের গানম্যান বিএনপি সরকারের গানম্যান, ইউনূস সরকারের স্বরাষ্ট্র সচিব বিএনপি সরকারের সচিব। তো এই যে কাজটা, এই যে যা আপনারা দেখছেন, এটার বিরুদ্ধে কোনো কথা বলতে নেই, কোনো মিডিয়া কলাম নাই, কিচ্ছু না। এই যে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, এটা নিয়ে তোলপাড় শুরু হওয়ার কথা, বাংলাদেশে একটা বিরাট উত্তেজনা লেগে যাওয়ার কথা, অথচ কিছুই না, চুপচাপ। তো মিডিয়া দখল করতে পারলে কি ঘটে, কিভাবে কি আকাম করে বাঁচা যায় দেখছেন। যেমন বিএনপির লোকজন কাউকে খুন করলেও বলে যে বিএনপির বিরুদ্ধে খুনের অভিযোগ অথবা কথিত অভিযোগ, অথচ খুন করে ফেলেছে। আর এই ঘটনা অন্য কেউ ঘটলে তখন সরাসরি অমুকের হাতে অমুক খুন। এই হচ্ছে মিডিয়াগুলোর চরিত্র। তো মিডিয়াগুলোর দালালির কারণে প্রকৃত অবস্থা যে অঘটন ঘটেছে অলরেডি,
বিশেষ করে বিএনপি জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের শপথ নিল না, যেটা সুস্পষ্টভাবে জুলাইয়ের সাথে গাদ্দারি, এবং খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো। শুধু খলিল রহমানকে নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আরো অনেক রহমান ইউনূস সরকার জাস্ট বিএনপিতে রূপ নিয়েছে। একদম ড্রাইভার থেকে শুরু করে এই সচিবালয় যারা চালাতো আমলারা, এরা সব গুরুত্বপূর্ণ সব বিএনপি দখলে ছিল। এটা ভুল পারসেপশন ছিল অনেকের মধ্যে যে বিএনপি দখল করেছে, এটা না জেনে বলতো। আমরা আগেও প্রতিবাদ করতাম, এখনো বলি, এখন তো স্পষ্ট হয়েছে যে বিএনপি দখল করেছে টেম্পো স্ট্যান্ড, আর জামাত দখল করেছে সচিবালয়, বিশ্ববিদ্যালয়। ভুয়া কথা। সচিবালয়, বিশ্ববিদ্যালয় 5% জামাত দখল করতে পারেনি প্রশাসন, 95% বিএনপি ছিল। এখন তো দেখেন ওখানে যারা ছিল এখন বিএনপি তাদেরকে পদ পদবি দিচ্ছে। এই জন্য ইউনূস সরকার কিংস পার্টি ছিল আসলে বিএনপি। কিন্তু মিডিয়া দখলে, মিডিয়াগুলো 5 আগস্টের পর সব মিডিয়া বিএনপি সিস্টেমে দখল করেছে। এখন দেখেন কি সুন্দরভাবে দেশ চালাচ্ছে। জামাতের লোকজন একটু কান্নাকাটি করছে, তাতেও তেমন কিছু আসে যায় না, কোনো আকর্ষণ পাচ্ছে না। এবং জামাত যে দুর্বল রাজনীতি করছে এখন, সকালে এক কথা বিকালে এক কথা, এতে জনগণ জামাতের উপর আস্থা রাখতে পারছে না। জামাতের সবচেয়ে দুর্বলতা এখন নির্বাচন পরবর্তী যে সহিংসতা হয়েছে জামাত শিবির কর্মীদের উপর, দাঁড়িপাল্লার ভোটারদের উপর, তাদের পাশে জামাত মোটেও দাঁড়াতে পারেনি। জামাত সেন্ট্রালি কি করেছিল নাকি তত্ত্ব নিবে হটলাইন, ওগুলো কোনো খবরই নেই। যাদেরকে দায়িত্ব দিচ্ছে এরা সবাই ঘুমায়, কেউ দায়িত্বই পালন করে না। অফিসে নাকি এখন লোকজন ঠিক মতো যায় না। তো এরকম অকার্যকর জামাত এখন অনেকটা অকার্যকর সংগঠন পরিণত হয়েছে এবং তাদের কথাবার্তা ঠিক নেই। যার ফলে মানুষ, জামাত যদি এই জুলাই সনদের পক্ষে বিএনপির বিরুদ্ধে কোন আন্দোলনেরও ডাক দেয়, মানুষ জামাতের ডাকে সাড়া দিবে না, এমন দাঁড়িপাল্লার লোকজনই নামবে না। কারণ কি, যে নির্বাচনের পরের দিন অনেকে মাইর খেয়েছে, জামাত তাদের জন্য কিছুই করতে পারেনি, বরং নেতারা তাদের ফোনই ধরে না। আমি দায়িত্ব নিয়ে জেনে বলছি, একদম প্রান্তিক পর্যায়ে যে মাইর খেয়েছে ইউনিয়ন পর্যায়ের নেতাদের খুঁজে পায় না, ইউনিয়ন পর্যায়ের নেতারা থানা পর্যায়ের নেতাকে খুঁজে পায় না, থানা জেলা কেন্দ্রীয় নেতাদের খুঁজে পায় না। যার কেন্দ্র বলে যে অমুককে দায়িত্ব দিছি, সে তার কোনো খবর নেই, সে উধাও। তো এতে বিএনপি যে অঘটন ঘটিয়েছে তার বিরুদ্ধে জামাত কিছু করতে পারবে বলে এখন মনে হচ্ছে না। কিছুদিন পর করতে পারবে যদি, কারণ জামাত ডাক দিলে এখন জামাতের লোকজনই নামবে না। দেশব্যাপী বিএনপি এই সুবিধা নিবে। সাপোজ বিএনপি জুলাইয়ের সাথে সুস্পষ্ট গাদ্দারি করছে এবং করবে, কিন্তু জামাত যদি জনগণকে রাজপথে ডাকে, জনগণ যাবে না। কারণ কি, জামাত ব্যর্থ হয়েছে তার নেতাকর্মীদের নিরাপত্তা দিতে, পাশে দাঁড়াতে। একদম রোকন বা এরকম তাদের নিজস্ব বলয়ের লোকজন যারা লিস্টেড, তারা নামবে যে কোনো পরিস্থিতিতে, কিন্তু সাধারণ জনগণকে জামাত হবে না। নিজস্ব বলয়ের লোকজন দিয়ে যে কোনো আন্দোলন করে কোনো সফলতা পাওয়া যায় না, এটা হাসিনার আমলে দেখেছে। আন্দোলন সফল হয় শুধু তখন যখন সাধারণ জনগণকে পাওয়া যায়, যেটা আমরা জুলাইতে দেখেছি। তো এই জন্য বিএনপি এই সুবিধাটা নিবে, জামাত নিজের আন্দোলন করলেও কিছু আসে যায় না। তো দর্শক, জামাত এনসিপি মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে যায়নি, এটা একটা বড় ঘটনা। এত সুন্দর ঐক্য, প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতার বাসায় যান, বিরোধী দলের চিফ হুইপের বাসায় গেছেন, কিন্তু প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে, মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে বিরোধী দলের কেউ নাই। এটা তো নতুন যে প্রত্যাশা, নতুন যে সূর্য আমরা দেখেছিলাম, তার সাথে এটা যায় না। তো এই যে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যায়নি, এটা প্রতিবাদ হিসাবে যায়নি। সংসদ শুরু হোক, দেখবেন 2 দিন পরে ওয়াকআউট, রাগ হয়ে চলে গেছে জামাত এনসিপি। তারপরে একা একা বিএনপি নিজেরা বিল পাস করেছে, কারণ কোরামও আছে তাদের এবং 2/3 মেজরিটিও আছে। তারপরে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়গুলো দখল করবে। রাতারাতি যে বিশ্ববিদ্যালয় দখল করতে যাবে তা না, এবং দখল করলে জামাত যে ভুলটা করেছে এখানে, সেটা প্রতিহত করতে পারবে বলে মনে হচ্ছে না। তবে আমরা চেষ্টা করবো যে জনগণকে সঠিক পথে রাখা, সরকারি অ্যাটলিস্ট আমাদের হাতে যেটা আছে সমালোচনা করার, বিএনপি জামাত উভয়, সেটা তো করতে পারবো। বিশ্ববিদ্যালয় দখল করতে গেলে এবং বিএনপি এরকম কিছু আগাম ঘটাতে গেলে সেখানে জামাত তেমন কিছু করতে পারবে বলে মনে হচ্ছে না। কারণ সাধারণ জনগণ তাদের পক্ষে, সাধারণ শিক্ষার্থীও তাদের পক্ষে নামবে না। কেন নামবে না? যে সাধারণ শিক্ষার্থীদের বিপদের সময় জামাত পাশে দাঁড়াতে পারেনি, এই কারণে নামবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, নির্বাচনের পরবর্তী সহিংসতায় যারা আহত হয়েছে, ভয়ভীতির সম্মুখীন হয়েছে, তাদের জন্য জামাত কি করেছে? কিচ্ছু করেনি। আমি জেনে বলছি, এটা নিয়ে আমি কাজ করি। আমরা ব্যক্তিগতভাবে হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন জনকে সেবা দেওয়ার চেষ্টা করছি বা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি নানানভাবে। এটা আমাদের নাগরিক হিসেবে দায়বদ্ধতা, যেহেতু আমরা সরাসরি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য মানুষকে আহ্বান জানিয়েছি, কিন্তু সংগঠন হিসেবে জামাত এখন দইঞ্চা। তো দর্শক, সামনে অনেক কিছু দেখবেন, আলামত ভালো না। আজকে আমি আপনাদের সাথে একটি আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব, যে অভিজ্ঞতাটা আমার অর্জিত হয়েছিল সরাসরি জামাত আমিরের সাথে। আমি জামাত আমিরকে একটা পরামর্শ দিয়েছিলাম, একেবারে খুব ঘরোয়া বৈঠকে। আমরা সেখানে অনলি 15 থেকে 20 জন লোক ছিলাম। আজকে এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলো, এই বিষয়টা আমি তাকে সতর্ক করেছিলাম। সেটা নির্বাচনের যেদিন তফসিল ঘোষণা হলো তার থেকে সম্ভবত 15-16 দিন আগে, একজাক্ট আমার তারিখ সব লেখা আছে। এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হলো না, ফল পাল্টে দিল, এই বিষয়টাই আমি তাকে বলেছিলাম। তার প্রতি উত্তরে তিনি কি বলেছিলেন সেটি আপনাদেরকে বলবো। এই অভিজ্ঞতাটা আপনাদের জানা দরকার। আর সব শেষে আমি বিএনপির জন্য একটা বিপদ, ভয়াবহতম একটা বিপদ আছে, যদিও তারা ফুরফুরে মেজাজে আছে, কিন্তু তাদের জন্য একটা ভয়াবহ বিপদ আছে, সেটা আমি শেষে বলবো। আগে অভিজ্ঞতাটা শেয়ার করি। তো তিনি আসলেন একটা জায়গায়, নির্ধারিত জায়গায়। আমি কিছু কিছু বিষয় কিন্তু স্কিপ করছি সঙ্গত কারণেই। সেখানে গেলাম, আমি স্বয়ং জামাত আমিরের সামনাসামনি হয়ে প্রশ্নটা করলাম। প্রশ্ন নয়, অনেকটা আমি সতর্ক। আমি তাকে স্মরণ করে দিলাম এইভাবে যে, মাননীয় আমির, আপনি নিশ্চয় জানেন 2008 সালের নির্বাচনের আগে
ভারত যখন শেখ হাসিনাকে ছাড়পত্র দিয়ে দিল এবং তারা শেখ হাসিনাকে সমর্থন করলো, তখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে তৎকালীন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি তারা ফখরুদ্দিন মঈনুদ্দিনকে জানিয়ে দিল যে আমাদের পছন্দের ব্যক্তি এখানে শেখ হাসিনা, এবারে তোমরা কি করবা তার সাথে কথা বলো, তোমাদেরকে যেতে হবে। তার আগে আমেরিকা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিল যে তাদেরকে এখন চলে যেতে হবে, তারা 2 বছর শাসন করেছে, সেনা শাসন আমরা দেখতে চাই না, ওদেরকে বিদায় নিতে হবে। তারপরে তখন মঈনুদ্দিন ফখরুদ্দিন বারবার আমেরিকা এবং ভারতের সাথে যোগাযোগ করে যে তাহলে আমাদের সেফ এক্সিট কি হবে, আমরা তাহলে বিদায় নেবো কিভাবে। প্রণব মুখার্জি বলেন যে আমরা জানি না, এটা আমরা বলতে পারবো না, তুমি শেখ হাসিনার সাথে কথা বলো। তো মঈনুদ্দিন যখন শেখ হাসিনার সাথে যোগাযোগ করলো, তখন শেখ হাসিনা তাকে একটা শর্ত দিয়েছিল যে আমি তো ক্ষমতায় এসেই গেছি, যেহেতু গ্রিন সিগন্যাল আমি পেয়েছি, আমি ক্ষমতায় আসছি, আমি ক্ষমতায় আসার পরে তোমরা যে অবৈধভাবে এই যে 2 বছর ক্ষমতায় থাকলে আমি তোমাদের বিচার করবো, তোমাদের প্রত্যেককে আমি ফাঁসির দড়িতে চড়াবো। তখন মঈনুদ্দিন শেখ হাসিনাকে বলেছিল তাহলে আমাদের কি করতে হবে, আমরা তো আপনার সাথে নেগোসিয়েশন করতে চাই, কি করতে হবে। শেখ হাসিনা তাকে শর্ত দিয়েছিল যে আমাকে 2/3 উপরে আসন এনে দিতে হবে, যেহেতু তোমাদেরকে যদি আমি রক্ষা করতে চাই তাহলে তো আমাকে ওই সংবিধান সংশোধন করতে হবে। তো সংবিধান সংশোধন করতে হলে আমি যদি 2/3 বেশি আসন না পাই তাহলে তো তোমাদের আমি রক্ষা করতে পারবো না, তাহলে ওইটা যদি এনে দিতে পারো তাহলে আমি এসে তোমাদের সমস্ত কাজের বৈধতা দিব। তখন মঈনুদ্দিন বলেছিল হ্যাঁ ঠিক আছে, আমরা আপনার কথা মেনে নিলাম, তাহলে আপনি একটা ঘোষণা দেন যে আপনি আমাদেরকে সেফ এক্সিট দিবেন, তাহলে ঘোষণা দেন। মনে পড়ে আপনাদের শেখ হাসিনা কিন্তু চট্টগ্রামে সম্ভবত যে বলেছিল যে এই সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার, এটা আমাদের আন্দোলনের ফসল, আমরা ক্ষমতায় আসলে তাদের সমস্ত কাজের বৈধতা দিব, ঘোষণা কিন্তু দিয়ে দিল। আর এই ঘোষণার প্রেক্ষিতেই মঈনুদ্দিন ফখরুদ্দিন শেখ হাসিনাকে 200 উপরে আসন এনে দিল, শেখ হাসিনা ক্ষমতায় এসে তাদের সমস্ত কাজের বৈধতা দিল, সংবিধান পরিবর্তন করে তাদেরকে সেফ এক্সিট দিয়ে দিল। ঠিক আমি এই গল্পটাই জামাত আমিরকে এইবার এইটুকু বলার পরে আমি তাকে বললাম যে এরকম একটা নেগোসিয়েশনের আভাস আমরা দেখতে পাচ্ছি, যার কারণে বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হচ্ছে যে আমরা জুলাই সনদ মানি না, আমরা এটা করি না, ওটা করি না, রাষ্ট্রপতি সুপ্পুকে সরানো যাবে না, ইত্যাদি ইত্যাদি। দেখেছেন আপনারা সব, এইটার ব্যাপারে আপনাদের কোনো প্রস্তুতি আছে কিনা যদি এরকম হয়। তখন জামাত আমির এই ব্যাপারে কোরআনের ওই আয়াতটা শুনিয়ে দিলেন আর কি, যে ওয়া মাকারুল্লাহ, সব ঠিক আছে, কিন্তু আসলে সবশেষে কিন্তু রঙ্গমঞ্চে অভিনয় করতে হয় মানুষকেই, এইটুকু মাথায় রাখতে হবে। সব আল্লাহ করে, কিন্তু রঙ্গমঞ্চে অভিনয়, ছাপারার ভোগান্তি, এটা মানুষকেই করতে হয়। এবং এখানে মানুষ তার বিচক্ষণতা দিয়ে, তার প্রুডেন্স দিয়ে অনেক কিছু সে মিনিমাইজ করতে পারে, আবার ম্যাক্সিমাইজও হয়ে যায়। তো যাই হোক, আমি তো বুঝলাম, তো এখন মেলে কিনা আপনারা একটু চিন্তা করুন তো, মেলে কিনা। এটা কিন্তু আমি এই যে বললাম, এটা কিন্তু আমি এর কোনো প্রমাণ নাই, ডকুমেন্টস নাই, কিছু নাই, এটাকে আপনারা যদি রেফারেন্স চান তাহলে কিন্তু আমি দিতে পারবো না। তবে আমার কাছে আমার প্রুডেন্স যতটুকু আছে, আমার যতটুকু আল্লাহ বোঝার সামর্থ্য দিয়েছে, আমি সেই অনুযায়ী কিন্তু এই প্রশ্নটা করেছিলাম, এবং আমার কাছে মনে হচ্ছিল যে এরকম একটা কিছু হবে, অর্থাৎ 2/3 আসন বিএনপি এবার যেভাবে হোক তাকে দেওয়া হবে। তো সেটাই কিন্তু হয়েছে। এটা আপনারা আবার অন্যভাবে নিয়ে, এটা কাকতালীয় হতে পারে, ওইটার কারণেই যেটা হয়েছে সেটা নাও হতে পারে, মনে করেন এটা কাকতালীয় কিন্তু হয়েছে। আবার বাজারে যে অভিযোগগুলো এসেছে, ব্যাপক কারচুপির যে অভিযোগগুলি এসেছে, এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নেই, আমরা তো মিডিয়ার কল্যাণে সেটি দেখছি, তাহলে এটি অস্বীকার করবো কি করে। তাহলে এই ব্যাপারে সতর্ক করার পরেও জামাত ইসলাম ওই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে পারে নাই। উপরন্তু আমি নির্বাচনের দিন আমি যেখানে ভোট দিয়েছি, দেখলাম ভোট কেন্দ্রে, আমি যখন ভোট দিতে যাচ্ছি, ভোট কেন্দ্রের আশেপাশে একেবারে প্রবেশ মুখে যেখানে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মেন রোডের আশেপাশে বিএনপি নেতাকর্মীরা তারা তাদের প্রার্থীর আইডি কার্ড ঝুলিয়ে ঠিক ওই আশেপাশে শয়ে শয়ে, একাধজন নয়, আশেপাশে ঘুরঘুর করছে। তারা ওই যে বড় লম্বা মেয়েদের লাইন, সেই লাইনের পাশ দিয়ে বারবার ঘোরাঘুরি করছে, আসা যাওয়া করছে। এতে কি প্রভাব পড়ে না মানুষের মনে? অপরদিকে জামাতের কোনো কর্মীকে আইডি কার্ড ঝুলিয়ে আমি ওই নির্বাচনের আশেপাশে কোথায় দেখি নাই। পরে আমি খুঁজতে শুরু করলাম, খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম ভোট কেন্দ্র থেকে মিনিমাম 600 গজ দূরে দেখি তারা কয়েকজন বসে আছে। তো আমি তাদেরকে বললাম যে আপনারা এখানে, ওখানে তো ওনারা ঘোরাঘুরি করছে, তো আপনারাও তো ওখানে 2-1 জন যেতে পারেন। তো আমাকে তো আর কেউ চেনে না, যার কারণে তারা ওইটারে কোনো পাত্তা দিল না। পরে আমি রাস্তা পার হয়ে এই পাশে যখন চলে আসলাম, এই পাশে এসে দেখি তারা তাদের তাঁবুতে বসে আছে, যে নির্বাচনী ক্যাম্প করেছে। সেখানেও আমি বললাম যে ভাই আপনারা তো এখানে বসে আছেন, তো ওইখানে তো এই অবস্থা, ডিটেলস বললাম। তো তারা বলছে ওরা ওখানে আছে, ওখানে থাক, আমরা এখানে বসে আছি। তার মানে বুঝতে পারছেন, মানে একেবারে আমার কাছে এইটার পরে মনে হলো যে তাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তো আপনি যখন তাদের হাতে ছেড়ে দিবেন, তারা তো সেই কাজ করবেই, সেই কাজ তো করবেই। আমার কাছে ওইখান থেকেই কেন যেন মনে হলো যে আসলে আন্তরিকতাটা আমার কাছে কম মনে হলো, এবং ভোট কেন্দ্র যে পাহারা দিতে হবে এবং প্রতিপক্ষকে যে আটকিয়ে রাখতে হবে, কোন রকম কারচুপি করতে দেওয়া যাবে না, এটার প্রচন্ড উপস্থিতি। আমি জাস্ট শুধু আমি যেখানে ভোট দিয়েছি সেটার কথা বললাম, সারা দেশে এর চিত্র আলাদাও হতে পারে। তো এই অবস্থা। আর ওই যে বিএনপির জন্য বিপদের কথা যেটা বললাম, সেটা হচ্ছে বিএনপি শপথ নেওয়ার পরে আপনারা জানেন যে তারা কোনো পরিষদ
সংস্কার কমিশনের শপথ নেয় নাই। অর্থাৎ তারা জুলাই সনদ এখন আর ওই যে আগে যেটা আলী রিয়াজের সাথে সংস্কার কমিশনে হয়েছে যে কোটি কোটি টাকা খরচ হয়েছে ওইটার আর কোনো ভ্যালু নেই, ওইটা আর এখন তারা মানতে চাচ্ছে না। এখন কেউ একজন ওই গণভোট বাতিল চেয়ে আদালতে রিট করেছে, আর একজন 2টা মামলা রিট হয়েছে, আর একজন টোটাল ওই সংস্কারের ওই বিষয়টাকেই বাতিল করার রিট করেছে। এটা কিন্তু প্রি প্ল্যান, এটা করানো হয়েছে। করানো যখন হয়েছে তখন শিশির মনির যদিও ঘোষণা দিয়েছে যে এটা আইনিভাবে মোকাবেলা করব, আইনিভাবে মোকাবেলা করে কি হবে সেটা পরের বিষয়, সেটা আদালত বলে দেবে, কিন্তু এই যে এটা কিন্তু করানো হয়েছে। আচ্ছা, এখন যখন বিএনপি ক্ষমতায় আসার পরে যখন এইটা হতে দিয়েছে এবং যারা সাধারণ ন্যূনতম যারা জ্ঞান গরিমা রাখে, রাজনীতি বোঝে, তারা মাত্রই বিশ্বাস করবে যে এটি বিএনপির গ্রিন সিগন্যাল না পেয়ে তো আর এই রিট করে নেই। তো যেহেতু জুলাই গণঅভ্যুত্থান এবং গণভোট এই দুটির মাধ্যমেই তো এই বিএনপি সরকারের বৈধতা আসবে, তো এটা যখন বাতিল হয়ে যাবে তখন তো বিএনপি সরকারও বাতিল হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে। সুতরাং কেউ একজন যে কোনো মুহূর্তে এই সরকার যে অবৈধ, বিএনপি সরকার যে অবৈধ, এই মর্মে একটা রিট দায়ের করে ফেলতে পারে। এটা কিন্তু অসম্ভবের কিছুই নয়। যদি তারা এই রিট দায়ের করে ফেলে যে এই সরকার অবৈধ, যেহেতু সংবিধানের ভিতরে তারা থাকতে চাচ্ছে, তো সংবিধান অনুযায়ী তো 2029 সালে নির্বাচন হওয়ার কথা, সংবিধানে 2026 সালে নির্বাচন হবে এরকম কোনো কথা নেই। সংবিধান অনুযায়ী যেহেতু তারা 72-এর সংবিধান আঁকড়ে ধরেছে, তাহলে 72-এর সংবিধান অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা কথায় কথায় বলি যে সব মানুষ এক না, যেমন হাতের 5 আঙ্গুল এক না, বলি তো, কিন্তু আসলে দেখেন এই যে হাতের 5 আঙ্গুল এক না, এই আঙ্গুলটা বাদ দেই, বাকি আঙ্গুলগুলো দেখেন এক না, ছোট বড়, কিন্তু এই দেখেন আবার এক, দেখছেন এক হয়ে গেছে না, একদম এক হয়ে গেছে। আবার দেখেন এক না, আবার দেখেন এক হয়ে গেছে। এখন দেখেন এই যে মুডটা বন্ধ করলাম, ভিতরে কিন্তু এক, কিন্তু বাইরে যখন আসে এক না। ঠিক এই রাজনীতিটাও হয়ে গেছে এরকম। গত 18 মাস আমরা যা কিছু দেখে আসছি যে না এর সাথে এর মিল নাই, এর সাথে এর মিল নাই, অনেক গরমিল দেখছি, আসলে ওরা ভিতরে ভিতরে এক ছিল, যেটা আমরা বুঝতে পারি নাই। যার যখন ঘুম ভাঙবে তার জন্য তখনই সকাল, কেউ ঘুমের থেকে উঠবে ভোর 5টায়, তার জন্য তখন সকাল, কেউ যদি ভাই 12টায় উঠে তার জন্য তখন সকাল। আমাদের একটু দেরিতেই ঘুম ভাঙলো, দেরিতেই বুঝলাম যে ভিতরে ভিতরে ওরা এক ছিল, বাইরে থেকে আমরা বুঝতে পারি নাই। দেখছেন খলিল সাহেব কি সুন্দরভাবে, ওই যে ভিতরের ছিল, কিন্তু এই খলিল সাহেব কিন্তু ভিতরের একজন, এটা মাথায় রাখেন। আরো অনেকে আছে, ধীরে ধীরে আবিষ্কার হবে, হইতে থাকুক আবিষ্কার, এগুলো অনেক কিছুই আসবে। ওই আগে বলছি না, বহু রকম নতুন নতুন পর্ব আসবে, সেগুলো আমরা দেখবো, মেনে নিব। নেগেটিভ চিন্তায় যাবেন না, কিন্তু নেগেটিভ চিন্তা করলে হয় কি জানেন, শরীর খারাপ হয়, চেহারা খারাপ হয় নেগেটিভ চিন্তা করলে। যার জন্য নেগেটিভ চিন্তা করবেন না, সবসময় পজিটিভ মাইন্ডে থাকেন। দেখেন টিআইবিতে যে রিপোর্টটা দিছে সেখানে তো জালিয়াতির প্রমাণ আছে, ভোট জালের প্রমাণ আছে, থাকুক, প্রত্যেক নির্বাচনের পর এরকম থাকে, কিন্তু আমরা যা কিছু দেখছি মাইনা নিতে হবে। এই যে ওনারা সরকার গঠন করছে না, এটা অবশ্যই মাইনা নিতে হবে, কিন্তু মাঠ পর্যায়ে যা কিছু চলতেছে ওইটা মাইনা নেওয়া যায় না। মাঠ পর্যায়ে কিন্তু অনেক খারাপ অবস্থা, আপনারা ফেসবুকে দেখতে পাইছেন, ইউটিউবে দেখতে পাইছেন। আমি কিছুক্ষণ আগে দেখলাম এক ভাই কান্নাকাটি করতেছে, দেখেন ওনার অনেকগুলো সুপারি গাছ ছিল, অনেক বাগান, একটা এতটুকু এতটুকু গাছগুলা হয়েছে ভাই, বুঝছেন, মানে একটা মানুষের সমান হয়েছে গাছগুলা, সবগুলা গাছ কাইটা ফেলাইছে। ওনার দোষ কি? উনি জামাতে ইসলামের পক্ষের লোক এবং নির্বাচনের সময় জামাতের পক্ষ হইয়া এজেন্ট হিসাবে ওই ভিতরে কাজ করছে, এটাই ওনার দোষ। রাইতের বেলা এসে ওনার সব কিছু কাইটা ফেলাইছে। ভাই আপনারা গাছগুলা কিভাবে কাটলেন, কেমনে পারলেন গাছগুলা কাটতে? অবশ্য গাছের যে প্রাণ আছে এটা হয়তো ওনারা জানেই না, জানার কথাই তো না। মানুষেরই কোনো মূল্য নাই, আমরা দেখলাম তো গত 18 মাসে মানুষের কোনো মূল্য আছে? যাই হোক, গাছের উপর দিয়া ঝাল গেছে, হয়তো দেখা গেল গাছ না কাটতে পাইরা ওনারই কোবায় দিত, এরকম হইতে পারতো। আবার অনেক জায়গায় দেখতেছি ভাই অফিসের তালা খুলতেছে, জং মারা তালাগুলো আছে না, ওগুলা খুইলা পানিতে ফেলা দিতেছে, নতুন তালা কিনাই না লাগাইতেছে, ঘর পরিষ্কার করতেছে, ধুইতেছে, দেওয়াল রং করতেছে, নতুন নতুন ছবি লাগাইতেছে, বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি লাগানো হচ্ছে, মিছিল হইতেছে, স্লোগান দিতেছে। ধীরে ধীরে সব কিছুই ওপেন হয়ে যাবে, হ্যাঁ, সব কিছুই সামনে চলে আসবে। ওই যে একটু আগে বললাম না, মুট বললাম, ভিতরে কিন্তু সব সমান আঙুলগুলা, বাইরে কিন্তু সমান না। আমরা বাইরে তাকাইয়াছিলাম, ভিতরের দিকে তাকাইতে পারি নাই, জ্ঞান নাই, এই জন্য তাকাইতে পারি নাই। কিন্তু এখন তো জ্ঞান হইছে, এখন তাকামু, এখন ঘুম ভাঙছে, এখন তাকাইতে তো আর অসুবিধা নাই। অনেকেরই মন ভাঙছে ভাই, হ্যাঁ, অনেকেরই মন ভাঙছে। আমি যখন হাঁটতে যাইতাম অনেকের সাথে কথা হইতো, একজন সিকিউরিটি গার্ড আছে, উনি কিন্তু মুরব্বী মানুষ, কিন্তু আমাকেই প্রথম সালাম দিয়ে ফেলতো। উনি যেহেতু ওইখানকার সিকিউরিটি গার্ড, ওনার দায়িত্ব সালাম দেওয়া, সবাইকেই সালাম দেয়, কিন্তু আমরা কিন্তু কেউ ওনাদেরকে সালাম দেই না, কিন্তু আমি সালাম দিতাম, এটা আমার অভ্যাস। আমি সবাইকেই সালাম দেই, আমি কাউকে তুমি কইরাও বলি না ভাই, আমার সাথে যারা মিশছে তারা জানে আমি কাউকে তুমি কইরা বলি না, মানুষকে সম্মান দেওয়ার চেষ্টা করি। যাই হোক, উনি জানে, উনি আমার ভিডিও দেখে, উনি আজকে আমাকে একটা কথা বলতেছিল, সেটা কি জানেন? এই কথার খুব গভীর একটা অর্থ আছে। ওনার ছেলে আমার মনে হয় মাদ্রাসায় পড়ে, যুবক, ওনার ছেলে বলতেছে জামাত কখনো ক্ষমতায় আসতে পারবে না। তো উনি জিজ্ঞাসা করছে কেন? উনি ইয়াংদের কথা, মানে ওনার ছেলে যেহেতু ইয়াং, ওই ইয়াং ছেলের কথা বোঝার জন্য জিজ্ঞাসা করছে কেন ক্ষমতায় আসতে পারবে না। বলে যে জামাতের যে আমির সাহেব আছে উনি নরম দিলের মানুষ, ওনার মধ্যে কোনো প্রতিবাদ নাই,
এই যে একটা ভোট চুরি হইলো, এই যে আগুন দিয়া পোড়াইতেছে, যারা জামাত ইসলামকে ভোট দিছে তাদের উপরে হামলা হইতেছে, এগুলোর কোনো প্রতিবাদ নাই, উনি চুপচাপ আছে। ওনার তো উচিত ছিল একটা বিক্ষোভ মিছিল বাইর করা, সারা দেশের সবাইকে ডাক দেওয়া। ওই ইয়াং ছেলের কথা, মানে উনি আমাকে বলতেছে ওনার ছেলে ওনার কাছে অভিযোগগুলো করছে। ওই যুবকের ক্ষোভ হচ্ছে কেন মিছিল বাইর করলো না, কেন প্রতিবাদ করলো না, এটাই তো, তাই না? কিন্তু ডাক্তার শফিকুর রহমান স্যার একটা কথা যে বলছে ওইটা হয়তো সে শুনে নাই বা আপনারা অনেকে খেয়াল করেন নাই। সেটা কি, উনি একবার না কয়েকবার বলছে যে আমরা এই নির্বাচন মেনে নিলাম, আমরা এটা নিয়ে রাস্তায় কোনো রকম বিক্ষোভ মিছিল এইসবে যাব না, যা কিছু হবে ওই আদালতে আর না হয় সংসদে। কেন এই কথাটা বলছে জানেন? রাস্তায় যদি এখন নামে তাহলে কি ঘটবে এটা কি বুঝতে পারেন না? এই যে একটু আগে বললাম পুরান তালা খুইলা নতুন তালা লাগাইতেছে, ঝাড় মুছ করতেছে, ছবি লাগাইতেছে। এরা কারা? এরা এবং এরা এই দুই পক্ষ মিলা কি সুযোগটা নিত ওইটা বুঝাইয়া বলি। যখনই কোনো বিক্ষোভ মিছিল বাইর হইতো অথবা এই যে ভাঙচুর হইতেছে, অন্যায় হইতেছে, এই যে গাছ কাটা ফেলাইতেছে, ওইখানে যায় যদি এখন ওদের উপরে হামলা করে, মারামারি হয়, তাহলে তৃতীয় পক্ষ একটা সুযোগ নিবে। এই তৃতীয় পক্ষ বলতেই আমরা সবসময় বুঝি ক্যান্টনমেন্টের দিকে আমাদের নজর চলে যায়। এই তৃতীয় পক্ষ বলতে ক্যান্টনমেন্টে লুকে আছে, ওইখান থেকে কেউ সুযোগ নিবে? মোটেও না, একদমই না। আপনাদের ভুলে গেলে হবে, একটু ফ্ল্যাশব্যাকে যান 5ই আগস্ট এবং 8ই আগস্ট পর্যন্ত। এই 3 দিন থানাগুলোতে কি ঘটছিল? থানাতে আগুন দেওয়া হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে, আরো অনেক মর্মান্তিক ঘটনা ঘটছে। কিন্তু ওই অস্ত্রগুলা কি উদ্ধার হয়েছে? না, ওই অস্ত্রগুলা উদ্ধার হয়নি। কিছু কিছু অস্ত্র উদ্ধার হয়েছে পুকুর থেকে, ওই মাটির তল থেকে, এসব দেখছি আমরা, কিন্তু মেইন অস্ত্র উদ্ধার হয় নাই। এর মধ্যে আপনারা এটাও তো শুনছেন পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশে অস্ত্র ঢুকতেছে নির্বাচনকে সামনে রেখা। এখন দেখেন এই অস্ত্রগুলা যারা আনছে তারা তো কাজে লাগাবে, কখন কাজে লাগাবে এটা কি আপনারা বুঝতে পারেন না? এই যে এখন যদি বিক্ষোভ মিছিল বাইর করতো, ওই যে আমার বাড়িতে হামলা হয়েছে, চলো দল বাইন্দা আবার ওর বাড়িতে যা হামলা করি, তাহলে একটা গৃহযুদ্ধ লেগে যেত। আর ওই যে অস্ত্র যাদের হাতে আছে না, ওরা কি করতো জানেন? বাইছা বাইছা এই যে বিএনপি এবং আওয়ামী লীগের মানুষকে না খুন করে দিত, আপন ভাইকেই খুন করে দিত গোপনে, কারণ লাশের রাজনীতি করার জন্য। সারা বিশ্বকে দেখাইতো এই যে জামাতে ইসলাম নির্বাচনে হাইরা গিয়া ওই যে অস্ত্র বাইর কইরা, গোপন অস্ত্র, গুপ্ত তারা, ওই গুপ্তরা গোপন অস্ত্র বাইর কইরা মানুষ খুন করতেছে। এইটাই তো বলতো না? আমাদের দেশের পত্রিকা সহকারে ঝাঁপায় পড়তো, বড় বড় হেডলাইন হইতো, জঙ্গির আবার মাথা চারা দিয়া উঠছে। আর দিল্লি তখন ভূগোল বাজাইতে বাজাইতে লাফায় উঠতো, তাদের মিডিয়া ঝাঁপায় পড়তো। এরকম অবস্থা হইতো না এই দেশে, গৃহযুদ্ধ হইতো না এই দেশে, হইতো। যার জন্য উনি ঠান্ডায় মাথায় চিন্তা করছে। প্রথম থেকে বলে আসতেছি না যে এই মানুষটাকে আমার ভালো লাগে। হ্যাঁ ভাই, আমার ভালো লাগে। 5ই আগস্টের আগে আমি জানতাম না, চিনতাম না জামাত ইসলাম নামে একটা দল আছে, এটাই জানি, এবং তাদের মার্কা কি দাঁড়িপাল্লা, এইটুকুই জানতাম। আর ছাত্র শিবির সম্বন্ধে ওই যে কাটাকাটির ওই বদনাম গুলাই তো শুনতাম। মাত্র 18 মাসে যে পর্যন্ত আসছে ভাই, মাত্র 18 মাস কিন্তু এই জামাত, এই নতুন জামাত, যে জামাতকে আমরা 5ই আগস্টের পরে পাইছি, এই 18 মাসে দেখেন 77টা আসন পাইছে। ভাবা যায় বাংলাদেশের ইতিহাসে কোনো বিরোধী দল ছিল না এত আসন নিয়ে। ম্যাক্সিমাম ছিল 60 থেকে 62, আমার যেটুকু মনে পড়ে 60 থেকে 62, 77টা। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো বিশ্লেষকে বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।